জয়েন করেছি। ফলে আমি আর এই বিভাগে আসি নাই। আমার যার সাথে আমি সংসার করি, মির্জা তাসলিমা সুলতানা, তিনি এই বিভাগে প্রথম নৃবিজ্ঞানের শিক্ষক হিসেবে জয়েন করেন। তিনি 2 বছর এখানে ছিলেন। আজকে একটু আগেও জাকারিয়ার সাথে বলছিলাম যে এই বিভাগের প্রথম কমিটি অফ কোর্সেসের মিটিং হয়। আমাদের বিয়ের 9 দিনের মাথায় ছুটি ক্যান্সেল করে আমরা এখানে আসি, এসে কারিকুলাম কমিটির মিটিং হয়। কমিটি অফ কোর্স না, কারিকুলাম কমিটির মিটিং হয়। প্রথম সিলেবাস পাস হয় অ্যানথ্রোপোলজি। তো নানা স্মৃতি আর নানা সময় তো আসা হয়, কাজও হয়। আমার সম্পর্কে বিনয়ের একটা মানে মুশকিল হচ্ছে, বিনয় শব্দই প্রবঞ্চনামূলক। বিনয়ের মধ্যে একটু অতিরঞ্জন থাকে। বিনয় করার সময় মানুষ একটু বাড়িয়ে বলে, হ্যাঁ। আর একাডেমিয়াতে এটার ফল হয় না। হয়তো দেখা যাচ্ছে যার যে সম্মান প্রাপ্য নয় তার প্রতি সেই সম্মান বর্ষিত হতে থাকে। তো এটা আসলে আমি কাজ করি পার্টিশন নিয়ে, সোশ্যাল স্কিমে। হ্যাঁ, এইটা আমি মুখলেসের সাথে একমত যে ধরুন ফান্ডেড গবেষণা বা গবেষণায় রিসার্চ ফান্ড যেসব ফিল্ডে আসে সেই সব ফিল্ড আমাকে কখনো টানে নাই। আমি যে জায়গাতে কাজ করতে চেয়েছি অনেক দেরিতে, জীবনের অনেক দেরিতে হলেও আমি সেই জায়গাতেই পিএইচডি করেছি, সেখানেই কাজ করেছি, এবং সেই জায়গাটা হচ্ছে সামাজিক ইতিহাস। অ্যানথ্রোপোলজি পড়ছেন খুব সংক্ষেপে। আমি আজকের বক্তৃতা কিন্তু কোনোভাবে অ্যানথ্রোপোলজির রিলেটেডও তেমন হবে না একভাবে, আর আমার গবেষণার এক্সপার্টিসের সাথেও সম্পর্কিত, সরাসরি সম্পর্কিত না। কিন্তু কারণ হচ্ছে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেছে, জুলাই আগস্টে বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেছে যে তারপরে কোনো জনপরিসরে কথা বলতে দাঁড়িয়ে সেই ঘটনাকে পাশ কাটিয়ে অন্য কিছুর উপরে গুরুত্ব দেওয়া এখনো সময় হয়নি বলে আমার মনে হয়। এখনো আমরা কথা বলতে গেলে জুলাই আগস্টের কাছে আমাদেরকে ফিরতে হবে, এবং যে জুলাই আগস্ট এখনো বহমান বা আরো অনেকদিন এই সমাজে বহমান থাকবে, সেইখানে আমাদের বারবার ফিরতে হবে। তা আমি আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি আমি সেইভাবে। আমার কাছে যখন জানতে চাওয়া হয়েছিল যে আলোচনার বিষয় কি হবে, তখন আমি বলেছি যে আলোচনার বিষয়বস্তু হবে আশা নিরাশার দোলাচলে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। সেটা তো থাকলো, সেটা তো বিষয়বস্তু থাকলো। আমি শুধু সংক্ষেপে আমার ছোট্ট পরিচয় আপনাদের কাছে দিয়ে যাই। আমি নৃবিজ্ঞান পড়াচ্ছি 30 বছর প্রায়, হ্যাঁ। আর 30 পা দিলাম। আমি 95 মে মাসে জাহাঙ্গীরনগরে জয়েন করি। জয়েন করার সপ্তাহখানেকের মাথায় আমি সাস্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাই, যেখানে আমার আর আসা হয়নি। এরপরে অবশ্য আমি সাস্টে আসতে চেয়েছিলাম, যখন আমার স্ত্রী জাহাঙ্গীরনগরে যেতে পারছিলেন না আর আমি এখানে আসতে পারছিলাম না, তখন আমি এখানে ইন্টারভিউ দিয়েছিলাম। তখন আবার আমাকে এখানে নেওয়া হয়, তৈরি করে নানা কিছু ঘটে। যাই হোক, আমি সামাজিক ইতিহাস নিয়ে কাজ করেছি। তার কারণ হচ্ছে নৃবিজ্ঞান পড়তে এসে আমার দুটো জিনিস মনে হয়েছে, যে নৃবিজ্ঞান নামক শাস্ত্রটি দুইটা জায়গাতে বড় সড়ো ঘাটতি আছে, বা দুইটা জায়গাতে নৃবিজ্ঞানের কাজ করা আছে। একটা হচ্ছে নৃবিজ্ঞানীদের কাজ খুব বড় অর্থে অনৈতিহাসিক একটা বিরাট সময় পর্যন্ত। নৃবিজ্ঞানীদের যে ক্লাসিক্যাল হিয়ার এন্ড নাও অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ ইতিহাসের দিকে তাকায় না, ইতিহাসকে উপেক্ষা করে, অনেক ক্ষেত্রে সচেতন ভাবেই তাকায়। সেই কারণে আমার নৃবিজ্ঞান চর্চার মধ্যে ইতিহাসের ধারণাকে যুক্ত করা আমার খুবই আগ্রহের জায়গা ছিল। আর একটা বড় জায়গা ছিল হচ্ছে তত্ত্ব, এবং তত্ত্বের পেছনে হচ্ছে দর্শন। এই দুটো জিনিস আমি যখন নৃবিজ্ঞান চর্চা বা পাঠ করতে চেয়েছি তখন করতে চেয়েছি। আমি ভেবেছিলাম, আর পার্টিশন নিয়ে কাজ করেছি, সেটা অন্য জিনিস। দক্ষিণ এশীয় অধ্যয়ন বলে একটা কোর্স আপনাদের বিভাগেও আছে, আমাদের বিভাগে ছিল। দক্ষিণ এশীয় অধ্যয়ন যখন আমি পড়াতে যাই, তখন ক্লাসে আমার ছাত্রছাত্রীরা বলতে থাকেন যে দক্ষিণ এশীয় অধ্যয়ন তো খুবই মানধাতা আমাদের পড়াশোনা, সেই কাস্ট, হ্যাঁ, কবে জাতি বর্ণ এইসব নিয়ে পড়াশোনা, এগুলোর তো কোনো রেলেভেন্স আমরা আমাদের চারপাশে দেখি না, আর বাংলাদেশ নিয়ে তেমন কিছু পাই না। তখন আমার শিক্ষক রেনুমা আহমেদ, তিনি আমাকে চিনিয়ে দিয়েছিলেন সাবঅল্টার্ন স্টাডিজ। সাবঅল্টার্ন স্টাডিজ দক্ষিণ এশীয় অধ্যয়নের পড়াশোনায় নতুন দিগন্ত তৈরি করেছিল 80 সালের শুরুতে, এবং পুরো 80 দশক জুড়ে তারা একের পর এক ভলিউম বের করতে থাকে। 80, 90 এই সময়টা, ঠিক সেই সময়টা 97 সালে আমি দক্ষিণ এশীয় অধ্যয়ন পড়াতে শুরু করি। তখন রেনুমা আহমেদের প্রভাবের কারণে আমি দক্ষিণ এশীয় অধ্যয়নে সাবঅল্টার্ন স্টাডিজের অ্যাপ্রোচটাকে নিয়ে আসি। সাবঅল্টার্ন স্টাডিজ আপনারা যদি না জেনে থাকেন, সামাজিক ইতিহাসের কথা বলে, সেইটাকে আমি নিয়ে আসি। এই সাবঅল্টার্ন স্টাডিজ আমাকে প্রথম শেখায় যে ইতিহাসকে জাতি এবং রাষ্ট্র যেভাবে চেনায় সেটা খুবই সংকীর্ণ। জাতি এবং রাষ্ট্রের ইতিহাস
একটা প্রবল আধিপত্যবাদী ইতিহাস। এর বাইরের ইতিহাসকে জানা, এর বাইরের ইতিহাসকে ক্লেম করাটা ইম্পর্টেন্ট। তখন আমার মনে হয় যে আমি 1971 নিয়ে এরকম একটা কাজ করতে চাই। বাংলাদেশে 71 নিয়ে এত এত কথা, কিন্তু কোনো 71-এর কোনো ইতিহাসের আলোচনায় জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদের বাইরে না। তা আমরা যদি এর বাইরে যেতে পারি কোনো না কোনোভাবে, এইটা নিয়ে তখন আমি কাজ করার কথা ভাবি। উইলিয়াম ভ্যান শ্যান্ডেল, ডাচ গবেষক, তার সাথে আমার পিএইচডি প্রপোজালের কাজ দাঁড়াচ্ছিল। এই প্রপোজালের একটা পর্যায়ে, খসড়ার একটা পর্যায়ে উইলিয়াম আমাকে, আমি বলছিলাম আমার বাবার ছোটবেলার কথা, তিনি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কিন্তু বড় হয়েছেন মালদাতে, পড়াশোনা করেছেন মালদাতে, তারপরে গ্র্যাজুয়েশন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চাকরি শুরু করেছেন মালদাতে, চাকরি শুরু হওয়ার পরে পার্টিশন হয়, চলে এসছেন এপারে এসে একদম তরুণ বয়সে, 40 বছরও হয়নি, 36 বছর বয়সে তিনি এপারে একটা শতবর্ষী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়ে গেলেন হঠাৎ করে। 40 বছর হওয়ার আগে একটা 100 বছরের মতো পুরনো কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পেয়ে গেলেন। কেননা পার্টিশনের কারণে সিনিয়র হিন্দু প্রফেসররা সব ওপারে চলে যাচ্ছে। এই যে পার্টিশন আমার পরিবারের গল্পের সাথে মিশে আছে, এবং এর সাথে আমার বাবার কেরিয়ারের উল্লঙ্ঘন, বাঙালি মুসলমানের জাতিসত্তার উল্লঙ্ঘন, পরিচয় দাঁড়ানো, একদিকে হচ্ছে অমুসলিমের অশ্রু, হাহাকার, বেদনা, অন্যদিকে বাঙালি মুসলমানের অর্জনের গল্প। পার্টিশনের তখন উইলিয়াম আমার কাছে শুনতে শুনতে বলে, তুমি কেন পার্টিশন নিয়ে কাজ করো না? তা আমি বললাম যে আমার বাবা 85 সালে মারা গেছেন, এই জেনারেশনটাকে তো আমরা পাবোই না। উইলিয়াম আমাকে বললেন, বেটার লেট দ্যান নেভার। তা এই তখন আমি প্রপোজাল দাঁড় করালাম, সেটা ছিল 2003-04। এরপরে আমি একটা ভয়ানক অসুস্থ হয়ে যাই। আমি বছর খানেক একদম পুরো হুইল চেয়ারে ছিলাম, আমার চোখের পলকও পড়তো না, চোখের মনিও সরতো না, হ্যাঁ, আমার একটা আঙুলও নড়তো না, এরকম ভাবে আমি বছর খানেক হুইল চেয়ারে ছিলাম। এরপরে যখন আমি রিকভার করে উঠি, পরে আমি 2009-এ আমি আমস্টারডামে ফান্ডও পাইনি, পরে 2009-এ আমি ইংল্যান্ডে এটা নিয়ে ল্যাঙ্কাস্টারের হিস্ট্রি ডিপার্টমেন্টে কাজ করি। এই হচ্ছে আমার কাজের, পার্টিশন নিয়ে আমার কাজের জায়গা। বই বেরিয়েছে ব্রাটলেজ থেকে, বইটার নাম হচ্ছে পার্টিশন অ্যাজ বর্ডার মেকিং। এই বইটা অনেকদিন আগে বেরিয়ে গেছে, অনেকদিন ধরে ইউপিএল আমাকে বাংলার জন্য ঠেলাঠেলি করছে। এখন আমি নিজে অনুবাদ করছিলাম, সেটার গতি খুব শ্লথ ছিল। আমি শেষ পর্যন্ত ইউপিএলকে জানিয়েছি যে ওরা জন্য একটা অনুবাদক আমাকে ছাড় দেয়, অনুবাদক করবেন, আমি আবার পড়বো, পড়ে খুব দ্রুত পাণ্ডুলিপির কাজ শেষ করতে চাই। বাংলাটা তখন নিশ্চয়ই আপনাদের হাতে বাংলাটা অ্যাভেলেবল হবে। এই হচ্ছে আমার পরিচয়। এ বাদে আমি পার্টিশন ছাড়া আমি আর যা নৃবিজ্ঞান বিভাগে আমি বহু বছর ধরে নৃবিজ্ঞানের তত্ত্বের কোর্সগুলো পড়িয়েছি। যখন কেউ পড়াতে চাইতেন না, আগ্রহী ছিলেন না, সেই সময় আমি অনেকদিন পড়িয়েছি। তারপরে আমি পড়িয়েছি ভাষা, সমাজ ও সংস্কৃতি, এই কোর্সটা আমি অনেক বছর ধরে পড়িয়েছি। সেগুলো আমার আগ্রহের জায়গা। যাই হোক, আমরা আজকের আলোচনায় ফিরে আসি। আজকে আলোচনাটা শুরু করি। আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই যারা ক্রিকেট খেলার মতো এরকম একটা দুর্দমনীয় আকাঙ্ক্ষার মানে লোভনীয় জিনিস ফেলে এখানে এসেছেন, তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার সহকর্মীদের কাছে, হ্যাঁ, জাকারিয়া আছেন, সুমনা আছেন, আমাদের ঝুমা আছেন, মুখলিস আছেন, তাদের কাছে আমি বিশেষ করে কৃতজ্ঞ। আপনারা আছেন, আপনারা যে আমাকে অ্যাকোমোডেট করেছেন এরকম একটা ব্যস্ত দিনে, এটার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি কেন এই বিষয়বস্তুটা বাছাই করেছি আজকে, আসামে আসার দোলাচলে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। তার কারণ হচ্ছে আমরা সবাই এর মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টাতে একটা 5ই আগস্ট যখন ঘটে গেল, আমাদের অনেকে, আমরা যারা চেয়েছিলাম যে স্বৈরাচারের পতন ঘটবে, শেখ হাসিনার পতন ঘটবে, এটা যারা আমরা চেয়েছিলাম, তারা রিলিফ হয়েছিলাম। কিন্তু পর মুহূর্ত থেকে আমাদের সেই স্বস্তি, হ্যাঁ, নিরবিচ্ছিন্ন স্বস্তি আর থাকে না। ঠিক আছে, আমাদের সেই নিরবিচ্ছিন্ন স্বস্তি 5ই আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে আমাদের সেই নিরবিচ্ছিন্ন স্বস্তি থাকে না। 5ই আগস্টের পরে আপনাদের কার কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু প্রত্যেকদিন সকালে উঠে আমার মনে হচ্ছে আজকে কি শুনতে হবে, আবার কি করবে, আর কি খবর আসবে, আর কত খারাপ খবর আসবে।
কালক্রমে আমরা জানলাম যে 5ই আগস্টে যখন আমরা অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেছে, আমরা যখন উল্লাস করছি, উত্তরা থেকে এটা ধরে ওটা ধরে ধাক্কাতে ধাক্কাতে পুলিশের কাছে, বিজিবির কাছে, আর্মির কাছে মিথ্যা কথা বলে বলে কোন রকমের শাহবাগে এসে একটা মিছিল নিয়ে যখন আমরা শাহবাগে পৌঁছেছি, তখন বাজে বেলা 1টা। হ্যাঁ, বাসার থেকে বেরোনোর সময় ছেলেকে বলে এসেছি যে তোমার বোন আছে, আমার মেয়ে দেশের বাইরে থেকে ছেলেকে বলে এসেছি তোমার বোন আছে, তোমার ফুপিরা আছে, খালামনি আছে, তুমি নিশ্চয়ই ভালো থাকবা। কারণ আমরা জানি যে যদি ছাত্রদের মিছিলে গুলি হয়, আমরা চেয়েছিলাম যে সামনে অন্তত যাতে আমরা দাঁড়াতে পারি, আমরা যাতে আমাদের অন্তত কিছু কিছু মানুষকে দেখে যদি গুলি হওয়াটা মুহূর্তের জন্য থমকায়, আমরা চেয়েছিলাম। আমার ছেলে, আমাদের বাসায় একটা ছোট্ট কুকুর ছানা আছে, সেটাকে ধরে আমার ছেলেটা সোফার মধ্যে বসে মাথাটা নিচু করে বসে থাকলো, আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম সকালবেলা। তারপর নানা কিছু করে আমরা যখন পৌঁছালাম দুপুর 1টার সময়, তখন ইতিমধ্যে উল্লাস শুরু হয়েছে, কিন্তু তখন শেখ হাসিনা যান নাই। শেখ হাসিনা যখন ফাইনালি গেলেন, আমরা 2:30-3টার দিকে আমরা ইনবক্সে ছবি পেলাম, শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গাড়ি থেকে নেমে হেলিকপ্টার ইত্যাদি ছবি টবি পেলাম। তখনও আমরা উল্লাস করছি, তখনও আমাদের মনে হচ্ছে অবিশ্বাস্য, তখনও মানুষ ওখানে বসে কাঁদছে, তখনও আমরা মৃত্যুর খবর মানে আহত মানুষ, একজন একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের একজন কর্মী হসপিটালে ছিলেন, তিনি মারা গেছেন, তার খবর আসছে। তখন আমরা ওখানে বসে হাসছি, কেউ চোখের পানি ফেলছি, আমরা পরস্পরকে হাত করছি, ওখানে বসে আছি শাহবাগে আইল্যান্ডের উপরে, আমরা তখন বসে আছি। এইরকম সময়ে আমরা জানি না ঢাকার কোনো জায়গাতে তখনও বেধড়ক ভাবে, হ্যাঁ, মানে ভয়ঙ্কর ভাবে গুলি হচ্ছে, মানুষ মরছে। ডেভিড স্যার বেশ কিছুদিন আগে একটা আয়োজন করেছিল, সেখানে সাংবাদিকদের একটা ডকুমেন্টারি দেখছিলাম। সাংবাদিকরা বলছিল যে বাইরের চিত্র এক, রাস্তার চিত্র এক, মানুষ আনন্দ করছে, উল্লাস করছে। ভেতরের চিত্র হচ্ছে আমরা নিউজ রুমে বসে খবর পাচ্ছি যে প্রচুর মানুষ মারা যাচ্ছে, হসপিটালের খবর খুবই ভয়ানক, লাশ আসছে বা গুন্ডের মানুষজন আসছে, সদ্য গুন্ডের মানুষজন আসছে। এই যে 5ই আগস্ট ঘটে গেল, শেখ হাসিনার পতন ঘটলো, আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পতন ঘটবে এবং সবকিছু উল্টো দিকে ঘুরতে শুরু করবে, ভালোর দিকে সবকিছু ঘটবে। 6 তারিখে উঠে আমরা নতুন করে নতুন বিভীষিকার খবর পাচ্ছি, নতুন মৃত্যুর খবর পাচ্ছি, নতুন হানাহানির খবর পাচ্ছি, নতুন এখানে হামলা, এখানে ওই, তারপর সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, কেন শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হবে, কেন 32 নম্বরে হামলা হবে, সেটা নিয়ে পাল্টাপাল্টি জবাব আছে, ব্যাখ্যা আছে। কিন্তু আমরা দেখছি যে অশান্তি আরো বেড়ে যাচ্ছে, স্বস্তি হচ্ছে না, কোনোভাবে স্বস্তি হচ্ছে না। এই দশাটা যখন চলছে, আমাদের তো তখন পুনর্বার ভাবা প্রয়োজন, তাই না, যে কি হবার কথা। ধরেন 15 বছর একটা শাসন আমাদের মাথার উপরে ছিল। এই 15 বছর থাকার ফলে আমরা সবাই জানি, এগুলো আমরা এত বলি যে এগুলো আপনাদের মুখস্থ, যে কোনো প্রতিষ্ঠান বলে বাংলাদেশে কিছু নাই, কোনো আইন কানুন বলে কিছু ছিল না, প্রতিষ্ঠানগুলো দলীয় কর্মে একেবারে আকণ্ঠ নিমজ্জিত, আইন কানুনগুলো নিজেদের সুবিধা মতো করে বাকিয়ে চুরিয়ে নেওয়া হয়েছিল, অর্থনীতি বলতে কিছু ছিল না, রাজনৈতিক ব্যবস্থা বলতে কিছু ছিল না। এইগুলো আমরা সেইখানে এসে রাতারাতি কোনো কিছু বদলাবে না। আপনারা রূপকথা যখন ছোটবেলায় পড়েছেন, রূপকথায় এরকম ঘটনা পড়েছেন যে ডাইনির যখন মৃত্যু হয়, ডাইনির মৃত্যু হওয়ার পরে ডাইনি জাদু বলে যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিল, যাদেরকে মৃতের দেশে নিয়ে গেছিল, ডাইনি মরে যাওয়ার পরে সেই জাদুর মায়া কেটে যায়, সব মানুষ জেগে ওঠে, পুরনো প্রাসাদে আবার ফুলগুলো যে ফুল ফুটতে থাকে, মানুষ গান গাইতে থাকে, রাজকন্যা রাজপুত্রের দেখা হয় এবং তাদের বিয়ে শাদী হয়, তারপরে তারা সুখে দিনাতিপাত করতে থাকে। রূপকথা তো রূপকথায়। আমরা কেন ভেবেছি যে শেখ হাসিনা যে দীর্ঘ শাসন তৈরি করেছেন, সেই দীর্ঘ শাসনের পরে শেখ হাসিনা চলে গেলেই সবকিছুর অবসান করবে? আমরা কেন ভাবি নাই যে ইতিমধ্যেই আমরা একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি? সেটা ছিল একটা। আর একটা বড় জায়গা আমরা কেউ কখনো ভাবি নাই, দীর্ঘ সময় স্বৈর শাসনের নিচে থাকতে থাকতে আমরা প্রত্যেকেই কি ভীরু, লোভী, স্বৈরতন্ত্রী হয়ে উঠি নাই নিজের মনের ভিতরে? শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রীকে নিয়ে মিসোজিনিস্ট ঠাট্টা মশকরা করতেন, খালেদা জিয়ার সাজ পোশাক নিয়ে তখন তিনি যখন অশ্লীল কৌতুক করতেন, আমরাও কি হ্যাঁ হ্যাঁ করে সেই হাসিতে কখনো যোগ দিই নাই?
সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ট্রলে কি বহু মানুষ যারা শেখ হাসিনার দল করে না তারাও সামিল হয় না। ভয়, স্বৈর শাসনকে আমরা ইন্টারনালাইজ করে নিয়েছিলাম। এটা শুধু ওপর থেকে আমাদের উপর কেউ চাপিয়ে দিয়েছিল তা না, আমরাও এই ব্যবস্থার মধ্যে সামিল হয়েছিলাম, আমরা এই ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েছিলাম। ফলে যখন শেখ হাসিনা সরে গেল তখন এইগুলো তো ঘটবারই পারে। কিন্তু আরো যে বিষয়গুলো বড় হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন আমরা দলমতকে উপেক্ষা করছিলাম, মতাদর্শকে উপেক্ষা করছিলাম। আমরা বলতে পেরেছিলাম যে আবু সাইদ গুলি খেয়েছে, তখন কেউ কেউ বলেছে আবু সাইদ তো জামাতি। তখন অনেকে বলেছে যে জামাতি হলেই, যারা জামাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করে, যারা জামাতের বিরোধী রাজনীতির মানুষ, তারা বলেছে হোক জামাতি, তাতে কি আসে যায়, তাই বলে কি কাউকে এরকম করে মেরে ফেলা যায়? এই যে একটা মুহূর্ত শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানোর সময় আমরা সবাই একসাথে হয়েছিলাম। শেখ হাসিনার পতনের পরে দেখা গেল সেই ঐক্য তো থাকছে না, থাকার কথা না। আমরা যার যার রাজনীতিতে ফিরে যাব, আমরা যার যার মতাদর্শের কাছে ফিরে যাব, আমরা যার যার রাজনীতির কথা বলবো, সেটাই তো হওয়ার কথা। বিভেদ হবার কথা, বিদ্বেষ ফিরে আসবার কথা। কিন্তু বাংলাদেশে কোন রকমের সংস্কার এখন পর্যন্ত হয় না। আমরা সংস্কারের আশা করেছিলাম, আমরা আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থায় ভেদ করবে না, অর্থনৈতিক সংস্কার হবে আমরা ভেবেছিলাম। আমরা দেখছি বসুন্ধরাকে নিয়ে বিএনপি জামাত কারাকারি করছে, আমরা দেখছি ব্যাংক দখলের জন্য বড় বড় রাজনৈতিক পক্ষগুলো কারাকারি করছে। আমরা দেখছি যে রাজনৈতিক সংস্কারের চাইতে নির্বাচন এবং নির্বাচনমুখী তৎপরতা, বিএনপি জামাত সবাই এই নির্বাচনমুখী তৎপরতার মধ্যে যুক্ত হয়েছে। তাহলে আমরা কি তাহলে প্রধান বারবার মনে হয়, অনেক সময় অনেকে বলে তাহলে কি হবে, অনেকে হতাশ হয়ে আমরা বলতে থাকি তাহলে কি হবে। যেটা খুব গুরুত্বপূর্ণ যে ধরুন রাজনৈতিক দলগুলোর কাছে আমরা কি ভিন্ন আচরণ আশা করছি। 1990 যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, আপনাদের তখন জন্ম হয়নি বেশিরভাগ। এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল 90-এ, এরপরে রাজনৈতিক দলগুলো 3 জোটের রূপরেখা বলে একটা জিনিস আপনারা কখনো শুনেছেন কিনা আমি জানি না। এরশাদ বিরোধী আন্দোলনে 3টা জোট ছিল, 3টা জোট ছিল। বিএনপি নেতৃত্বাধীন একটা জোট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন একটা জোট, আর বামপন্থীদের একটা ছোট জোট। এই 3 জোটের একটা রূপরেখা ছিল। 3 জোট কতগুলো বিষয়ে এগ্রি করেছিল যে এরশাদের পতনের পরে তারা এই জিনিস করবে। বিএনপি ক্ষমতা এসে 3 জোটের রূপরেখাকে ছুঁড়ে ফেলে দেবে। এখন ধরুন এইবারে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, আপনারা জানেন বেশ কিছু সংস্কার কমিশন হয়েছে। একটা হচ্ছে শ্বেতপত্র কমিশন, দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা শ্বেতপত্র কমিশন। শ্বেতপত্র কমিটি যেদিন তাদের রিপোর্ট দিলেন, পাবলিকলি প্রকাশ করলেন চীনমৈত্রী সম্মেলন করলে, সেখানে ফ্লোর থেকে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা প্রশ্ন করল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করলো যে 90-এ এরকম সংস্কার, এরকম নানা রকমের কমিশন এবং সংস্কারের রূপরেখা দেওয়া হচ্ছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা বাস্তবায়ন করেনি। 2006, 2008-এও নানা রকম সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো করে। এইবারে কি হবে? ধরুন বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর একটা নেতা হিসেবে মির্জা ফখরুলের কি বক্তব্য হওয়ার কথা ছিল? অতীতে হয় নাই বলে এখন হবে না তা না। হতে পারত উনি বলতে পারতেন যে আমরা চেষ্টা করব, যতটুকু পারি আমরা করব, আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা করার চেষ্টা করব, অতীত থেকে আমরা শিক্ষা নেব। মির্জা ফখরুল খুব ঠান্ডাভাবে, খুব নিষ্পৃহ ভঙ্গিতে হেসে শুধু বললেন, রাজনৈতিক দল ছাড়া আপনারা দেশ চালাতে পারবেন। এই কথার অর্থ হচ্ছে আমরা যা করবো তাই আপনাদেরকে মেনে নিতে হবে, আমরা যা চাই তাই আপনাদেরকে মেনে নিতে হবে। রাজনৈতিক দলগুলো, শেখ হাসিনা তো একা না। শেখ হাসিনা যে ব্যবস্থা তৈরি করেছিলেন, শেখ হাসিনা যে ব্যবস্থার লিগেসি রেখে গেছিল, রাজনৈতিক দলগুলো তো তার মধ্যেই কাজ করেছে। বিএনপি বলেন আর জামাতি বলেন আর বাম দলই বলেন, যাদের কথাই বলেন, তারা তো এর বাইরে কখনো ভাবতে পারে না। তাহলে আমরা কি করে এখান থেকে বেরোবো? আমরা বলছি, আমরা ছাত্র সমন্বয়কদের কাছ থেকে আমরা দারুণ দারুণ শব্দ উপহার পেয়েছি। আমরা শুনেছি ইনক্লুসিভিটির কথা, অন্তর্ভুক্তিমূলক হওয়ার কথা। আমরা শুনেছি বহুত্ববাদী রাজনীতি, বহুত্ববাদী পরিচয়। কিন্তু দেখেন, আমরা আদিবাসী প্রসঙ্গ যখন উঠেছে তখন আমরা দেখেছি মানুষজন আদিবাসী পরিচয়কে নিতে পারছে। আদিবাসী
রাজনীতির কথার বিরুদ্ধে একেবারে পরিকল্পিতভাবে হামলা চালানো। যখন পাঠ্যপুস্তকে তৃতীয় লিঙ্গের আলাপ, তখন তার বিরুদ্ধে দাবি উঠল এবং সরকার রিট্রিট করল। পাঠ্যপুস্তক পরিমার্জনার জন্য বা ওই কমিটিকে তখনকার মতো বাতিল করা হলো এবং যারা পাঠ্যপুস্তক নিয়ে বিনা পয়সায় খেটে দিচ্ছিল যেসব মানুষরা, তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্করভাবে হুমকি ধামকি ইত্যাদি ইত্যাদি এবং তাদেরকে নানা কিছু করতে ফেলা। এবার উল্টো দিকের উদাহরণ দিই, আমাকে তো আপনারা বলবেন যে আচ্ছা এগুলো তো আপনার রাজনীতি, আদিবাসী নিয়ে কথা বললে আপনার ভালো লাগে, তৃতীয় লিঙ্গ নিয়ে কথা বললে আপনার ভালো লাগে, কিন্তু ধরুন এখন বলবো যে আচ্ছা এই যে জাহাঙ্গীরনগরে জাকসু নির্বাচনের কথা হচ্ছে, জামাত নির্বাচন করতে, জামাত ছাত্র শিবিরের অংশগ্রহণের প্রশ্নে বাম দল এবং অন্যরা আপত্তি করেছে, বিএনপি এবং বাম দল আপত্তি করেছে, ছাত্রদল এবং বাম দল আপত্তির ইস্যু কি ছিল? এটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রত্যেকের রাজনৈতিক ভিন্নতা আছে, সেই রাজনৈতিক ভিন্নতাকে আমরা ছেড়ে দেব? তা না, আমরা শুধু এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশে একটা বৃহত্তর ফাংশনাল ঐক্য প্রয়োজন। কতগুলো বিষয়, যতক্ষণ পর্যন্ত একটা কিছু অন্তত মৌলিক সংস্কার না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত অন্তত একটা সুষ্ঠু নির্বাচনের পাঠাতন আমরা তৈরি না করতে পারছি, যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক সরকারকে, নির্বাচনের মধ্যে একটা রাজনৈতিক সরকার যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসছে, তার আগ পর্যন্ত আমাদের কতগুলো ন্যূনতম বিষয়ের ঐক্য প্রয়োজন। এই ঐক্য জামাতের সাথে বামপন্থীদের, বিএনপি, এই ঐক্য সবার সাথে সবার হওয়া দরকার। তার মানে এই না যে এই ঐক্য মানে আপনার জামাতকে অ্যাকসেপ্ট করতে হবে বা জামাতের বামকে অ্যাকসেপ্ট করতে হবে, এটার মানে এটা না। আপনি ভিন্ন রাজনীতির কথা বলবেন, আপনি হোমোফোবিক মানুষ, আপনি সমকামিতাকে ডরান, আপনি সমকামিতাকে ঘৃণা করেন, কিন্তু তাহলে কি বাংলাদেশে যে সমকামী মানুষ থেকে থাকে তাকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন না, তাকে আপনি দেশ থেকে বের করবেন? আপনি আদিবাসী পরিচয়কে সমর্থন করেন, আপনি মনে করেন এরা আদিবাসী না, এরা উপজাতি, আপনি নৃবিজ্ঞানের ছাত্র হওয়ার পরেও আপনি মনে করেন যে এরা আদিবাসী না, এরা উপজাতি, আপনি মনে করেন যে বাঙালিরাও পার্বত্য চট্টগ্রামে আদিবাসী। হলো, তাতে কি? যেই মানুষটা নিজেকে আদিবাসী বলে তাকে আপনি মেরে বের করে দেবেন এই দেশ থেকে? পৃথিবীতে কোনো সভ্য দেশে এটা হয়? আপনার ধর্মের না এমন মানুষের সাথে আপনি একসাথে বাসে ট্রামে ওঠেন না, একসাথে বসে রেস্টুরেন্টে খান না, আপনার ধর্মের না, আপনার রাজনীতির না, তার সাথে আপনি ওঠা বসা করেন না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই উপলব্ধিটা দরকার, সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ধর্মের, ভিন্ন রাজনীতি, ভিন্ন সেক্সুয়াল ওরিয়েন্টেশনের, ভিন্ন জাতিসত্তার মানুষ সমাজে থাকবেই। তার সাথে কিভাবে আমরা চলতে পারব সেটা আমাদের, সেই রাস্তাটা আমাদের বের করা দরকার। বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতি এখনো খুব শক্তিশালী। এই জাতীয়তাবাদী রাজনীতির একটা সংকট হচ্ছে যে সে বাঙালি শ্রেষ্ঠত্বকে প্রমোট করে অথবা বাঙালির বিপরীতে সে আর একটা আইডেন্টিটিকে সামনে আনে, সেটা হচ্ছে বাংলাদেশি আইডেন্টিটি। বাঙালি কিংবা বাংলাদেশি কোনো আইডেন্টিটি যেটাকে ধারণ করে সেটা হচ্ছে ভিন্ন জাতিসত্তার মানুষের আইডেন্টিটিকে ধারণ করে। আমরা বাঙালি জাতীয়তাবাদের ক্রিটিক করছি যে বাঙালি জাতীয়তাবাদ দীর্ঘ সময় ধরে ইসলামপন্থী মানুষকে অ্যাকোমোডেট করে। তো খুব ভালো, এখন যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসেন, তারা যদি এসে বলেন যে আপনি টিপ করতে পারবেন না, আপনি স্লিভলেস করতে পারবেন না, আর মেয়েরা রাস্তায় বেরিয়ে যেতে পারবে না, এই কথা যদি এখন ইসলামপন্থীরা এসে বলে তাহলে কি হবে? তাহলে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে তাদেরকে এটা মেনে নিতে হবে যে তারা ছাড়াও আর নানান ধরনের মানুষ এই দেশে আছে এবং তাদের সাথে একসাথে চলতে পারতে হবে। ঠিক যেমন করে আমাদেরকে জামাতের একাত্তরের ভূমিকা নিয়ে আমরা সবসময় কথা বলি। আমি মনে করি জামাতে ইসলাম ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা মিস করছে। এই আন্দোলনে তারা সক্রিয়ভাবে ছিল, তাদের রাজনৈতিক কারণেই তারা, এই রাজনৈতিক এজেন্ডা থেকে তারা এই আন্দোলনে ছিল। এই আন্দোলনে তারা সক্রিয়ভাবে তাদের মানুষটাও আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে। এটাই তাদের সময় ছিল একাত্তরের ভূমিকা নিয়ে তাদের খোলাখুলি পরিষ্কার বক্তব্য হাজির করা, তাদের একাত্তরের দায় স্বীকার করা, একাত্তরে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কিভাবে ভুল ছিল অথবা কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছিল এই কথা পরিষ্কার করে বলার, এটাই ছিল সবচাইতে ভালো সময়।
তা তারা করলেন না। তারা ধরেন চাকরির আশ্রয় নিলেন, তারা ঢাকঢাক গুড় করলেন। ঠিক আছে, সেটার মাসুল তারাই চুকাবে। ভেবে দেখার বিষয় হচ্ছে যে তার কারণে আপনি জামাত ইসলামীকে কি করবেন? মেরে ফেলবেন? যে জামাত ইসলামী করে তাকে মেরে ফেলবেন? মেরে ফেলতে পারবেন না। সে আপনার পাশে দাস করবে, সে আপনার পাশে ধরেই থাকবে। তার রাজনীতি তার, এবং সেটা কখনোই আপনার রাজনীতি হবে না। আপনি আপনার রাজনীতির মাঠে সর্বোচ্চভাবে চেষ্টা করবেন তাকে বাড়তে না দিতে। আপনি আপনার রাজনৈতিক মাঠে সর্বোচ্চভাবে তার বিরুদ্ধে আওয়াজ, তার রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলবেন, তার সমালোচনা করবেন, কেন তার রাজনীতি ভুল, কেন এটা সমস্যাজনক, সেটা আপনি বারবার করে বলবেন। কিন্তু তাকে আপনি অ্যানিহিলেট করতে চান না। আমরা যখন বড় হই ছাত্র জীবনে, 80-র দশকে, 90-এর দশকে আমরা যখন বড় হচ্ছি, তখন আমাদের আগের প্রজন্মের মানুষরা বলতেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এখানে ইসলামপন্থীরা জামাত ইসলামী এখানে কিছু করতে পারে। কিন্তু আমরা দেখছিলাম যে জামাত ইসলামী মাঠে খুবই সংগঠিতভাবে তৎপর। ওই সময়টায় যেটা ঘটেছিল সেটা হচ্ছে জামাত ইসলামীকে আমরা বলতাম যে জামাত ইসলামী পত্রিকার নিউজ আসতো। আর কারণ না মনে থাকলে, যদি জাকারিয়ার কিছু কিছু মনে থাকে, জাকারিয়া যেহেতু এইখানে চুলদারি সাদা হওয়ার দিক থেকে আমার কাছাকাছি, তো সেটা হচ্ছে যে পত্রিকায় নিউজ আসতে হবে যে মধ্যযুগীয় বর্বরতা, জামাত ইসলামী বা ছাত্র শিবিরের মধ্যযুগীয় বর্বরতা। কি মধ্যযুগীয় বর্বরতা? আধুনিক যুগ না, মানে রাইফেল না, হ্যাঁ, অস্ত্র, আগ্নেয়াস্ত্র না। জামাত ইসলামী কি নিয়ে হামলা করে? ওই রামদা নিয়ে, হ্যাঁ, চাকু নিয়ে হামলা করে, রক্ত। এটা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। এখন জামাত ইসলামী মধ্যযুগীয় বর্বরতাকে ঠেকাতে গিয়ে সেকুলাররা কি করেছিল? সেকুলার লিবারেলরা কি করেছিল? কাটা রাইফেলের ব্যবহার করেছিল। সেটা মধ্যযুগীয় বর্বরতা না, সেটা হচ্ছে আধুনিক বর্বরতা। তাতে কি সেটা জায়েজ হয়? আপনি জামাতের পেশি শক্তির রাজনীতিকে ঠেকাতে গিয়ে পাল্টা পেশি শক্তির রাজনীতি করেছিলেন। তার মাসুল আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। আপনি যদি তখন জামাত ইসলামের সাথে পলিটিক্যালি এনগেজ করতেন, আপনি যদি তার সাথে, হ্যাঁ, আমাকে আমার অনেক বন্ধুরা বলে যে তো জামাত যদি যখন রক্তাক্তে আসবে তখন তুমি দাঁড়ায় বক্তৃতা দিবে যে আমার তোমাকে রক নাচতে চলে যাবে। সেটা ধরেন একটা দিক, কিন্তু বারংবার জামাতের রাজনীতির সাথে এনগেজ করা, কেন সেই রাজনীতির সমস্যাজনক সেই প্রশ্ন তোলা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা পয়েন্ট আমরা বারবার মিস করে যাই, আমাদের দেশের সেকুলার এবং প্রোগ্রেসিভটা একটা পয়েন্ট বারবার মিস করে যায়। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে, দক্ষিণ এশিয়ার সমাজে ধর্ম খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। পশ্চিম দিকে আসে সেকুলারিজম, কেন এখানে কাজ করে না? কারণ মানুষ কখনোই ধর্মের সাথে বিযুক্ত হয় না। আপনি যদি এবারকার দেয়াল লিখনগুলো পড়েন তাহলে দেখবেন ক্যালিগ্রাফি আছে, ক্যালিগ্রাফির পাশে ওই আদিবাসীকে নিয়ে যে গ্রাফিটি সেটাও আছে। দুটোই দুটো রাজনীতির কথা হচ্ছে, ঠিক আছে? কেউ কিন্তু তারটা রাজনীতি ছেড়ে আসে না। সেকুলারিজম যেটা বলে যে ধর্ম হচ্ছে পার্সোনাল, স্পিরিচুয়াল, রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতিতে ধর্মের কোনো জায়গা নেই, সেটা একটা নয়। অন্য একদল যদি ধর্মকে রাজনীতির পরিসরে আনতে চায়, আপনি সেটা না করতে পারবেন না। দেখেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমরা তার প্রমাণ দিচ্ছি। ভারতে দেখেন, পাকিস্তানে দেখেন, বাংলাদেশে দেখেন, ধর্ম এই দেশের সমাজে, এই দেশের মানুষের মধ্যে ধর্মপ্রাণ ব্যাপারটা সাংঘাতিকভাবে শক্তিশালী। আপনি কি উপেক্ষা করতে পারেন না। কিন্তু ধর্ম এবং রাজনীতি একীভূত হলে কি কি বিপদ তৈরি করতে পারে? আপনি যদি ইসলামপন্থীর দেশ তৈরি করেন, তা অনইসলামিক মানুষজনের জন্য, যে ইসলাম ধর্মের বিশ্বাসী নয়, তার জন্য আপনি কি কি ঝুঁকি তৈরি করেন সেটা যদি আপনি না বলেন, সেটা যদি আপনি সামনে না আনেন, ইসলামপন্থীরা যদি ইসলামপন্থার বাংলাদেশ তৈরি করতে গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, ভিন্ন ধর্মের মানুষের জায়গা কিভাবে এখানে নিরাপদ হবে, তার জন্য কিভাবে নিরাপদ সমাজ হবে, এই কথা যদি ইসলামপন্থার মানুষ না বলে, এবং বলে নাই দীর্ঘ সময়। আপনি যদি বলেন যে আপনি আল্লাহর আইন চান, সব লোকের শাসন চান, এই আল্লাহর আইন তাহলে যে আল্লাহ বিশ্বাস করে না তাকে কিভাবে সিকিউরিটি দেবে, সেই কথা তো আপনি বলেন না। জামাতে ইসলামীকে পলিটিক্যালি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আর আমরা এটাও প্রস্তুত না যে বাংলাদেশের সেকুলাররা, এখন দিনকাল অনেক বদলেছে, বাংলাদেশের সেকুলার প্রোগ্রেসিভরা দীর্ঘ সময় পর্যন্ত প্যালেস্টাইন নিয়ে কখনো কোনো মিছিল করে না। কারণ প্যালেস্টাইন তাদের কাছে ছিল ইসলামের ব্যাপার।
আপনি দেখেন প্যালেস্টাইন একটা রাজনৈতিক প্রশ্ন, প্যালেস্টাইন কোনো ইসলামের ব্যাপার না, প্যালেস্টাইন একটা রাজনৈতিক প্রশ্ন, কিন্তু বাংলাদেশের সেকুলাররা দীর্ঘদিন এটাকে ধরে না। তাহলে এখন ধরছি আমরা, এখন আমরা নানা কিছুর মধ্যে দিয়ে শিখেছি যে ভাষা যেমন একটা পরিচয় অনুষঙ্গ, ধর্ম যেমন একটা পরিচয় অনুষঙ্গ, হ্যাঁ, জাতিসত্তা যেমন পরিচয় অনুষঙ্গ, এই প্রত্যেকটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। কাজে ধর্মপন্থী রাজনীতিবিদরা আগামীতে ক্ষমতা আসবে নাকি সেকুলাররা আগামীতে ক্ষমতা আসবে, প্রসঙ্গ সেটা না। প্রসঙ্গ হচ্ছে যারাই আসবে তাদেরকেই মানতে হবে যে এই দেশটা সবার, যারাই ক্ষমতায় আসবে তাদেরকে এটা মেনে নিতে হবে এবং তাদেরকে এই রাজনীতি দাঁড় করাতে হবে। তারা যদি এই রাজনীতি না দাঁড় করাতে পারে, জনগণ হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে তাদের দিকে বারবার আঙুল তোলা যে এই দেশটা সবার। সেটা যদি ইসলামপন্থী হয় তাহলে তাই, তার জন্য। এখানে আরেকটা বড় ঘটনা ঘটেছে এবার, আমরা অনেকে আবেগে ভেসে গিয়ে জুলাই আগস্টের ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছি, স্বাধীনতা বলেছি, ইত্যাদি ইত্যাদি বলেছি, এবং অনেকে মনে করেছে যে এটা বলার উদ্দেশ্য হচ্ছে ৭১কে খাটো করা এবং বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে একটা নাখোশি প্রকাশ্যে আসতে শুরু করেছে যে বৈষম্য বিরোধীরা, হ্যাঁ, সমন্বয়করা নানা সময় ৭১কে খাটো করে ২৪কে বড় করতে চেয়েছে। এখন ধরেন মাহফুজ আলমকে বলতে হলো, গত পরশুদিন মাহফুজ আলম প্রকাশ্যে বললেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ যে এমনকি সবচেয়ে ধর্মভীরু মানুষটাও এই দেশে ৭১কে অস্বীকার করে না। তাহলে জামাত ইসলামী ৭১-এ তাদের ভুল যদি স্বীকার করে তাতে তাদের কি করবে? তারা করে নাই সেটা। বাংলাদেশে ইসলামপন্থীদের ভোট পাওয়ার জন্য আপনার পাকিস্তানপন্থী হতে হবে এই কথাটা কেউ বলে না। আমাদের ভেবে দেখার প্রসঙ্গ হচ্ছে যে আমরা এই জায়গাগুলোতে কিভাবে মোকাবিলা করব। ৭১ মানে ভারতপন্থী না, ৭১-এর কথা বলা মানে ভারতপন্থী না, ৭১-এর কথা বলা মানে আওয়ামীপন্থী না। আওয়ামীপন্থীরা একটা ৭১-কে তৈরি করেছিল। আমাদের দায়িত্ব নৃবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে, সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে ৭১-কে নতুন করে দেখতে শুরু করা। ইতিহাসের ছাত্র হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ৭১-কে আওয়ামী ন্যারেটিভের বাইরে নিয়ে আসা। ৭১ যেমন আওয়ামী লীগের একটা বয়ান আছে, কিন্তু ৭১-এর একটা বড় চরিত্র হচ্ছে ৭১ একটা জনযুদ্ধ। ৭১-এর যে গল্প আপনি আপনার নানির কাছে, আপনার দাদির কাছে শোনেন, আর ৭১-এর যে গল্প আপনি বইয়ে পড়েন, দুইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাহলে জনগণের যে অভিজ্ঞতা সেটা কখনোই ৭১-এর ইতিহাসে রিফ্লেক্টেড হয় না। এই যে সাবালটানিসের কথা বললাম আমরা, ওরাল হিস্টোরিয়ানদের কথা আমরা বলি, তারা এই কথাটাই বলেছেন যে মানুষের স্মৃতি এবং অভিজ্ঞতার মধ্যে যে ইতিহাস বাস করে তাকে যদি আমরা অ্যাড্রেস না করি, আমরা খুব মোটা দাগে বলি যে ৭১-এ পার্বত্য চট্টগ্রামের মানুষরা তো পাকিস্তানের পক্ষে ছিল, which is only half truth or partial truth। এটার অন্যদিকও আছে। পার্বত্য চট্টগ্রামের বহু মানুষ, হ্যাঁ, বহু আদিবাসীদের মধ্যে বহু মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিহারিদেরকে বলি তো যে বিহারিরা পাকিস্তানে দালালি করেছিল। বহু বিহারি পরিবার তার আগে থেকে বাঙালিদের সাথে বিয়ে শাদী করা, বাংলা শিখে ওঠা, এই সংস্কৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছে। কোন ইতিহাসের গল্প ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না। আমরা কিভাবে মোটা মোটা দাগে এই গল্পগুলোকে তৈরি করি। আমার বলার জায়গা হচ্ছে এইরকম সময় দাঁড়ায় একটা সংকীর্ণ পরিচয় ভিত্তিক রাজনীতি, বাঙালি কিংবা বাংলাদেশি কিংবা মুসলিম, এই পরিচয় ভিত্তিক রাজনীতি উঠে আমাদের তুলতে হবে। আমরা যদি আগামী বাংলাদেশ তৈরি করতে চাই, যেভাবেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, এই ইনক্লুসিভিটি যেন শুধু চটকদার রাজনৈতিক স্লোগানে পরিণত না হয়। সত্যিকার অর্থে যারা ইনক্লুসিভিটির কথা বলেছে, ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বিভক্ত হয়েছে, চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আমি জানি না সাবস্টেট কি খবর, কিন্তু বহু জায়গায় বৈষম্য বিরোধীরা, তাদের বৈষম্য বিরোধী আন্দোলন বিভক্ত হয়েছে, ক্যাম্পাসের মানুষের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তারা যদি সত্যি ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে চান, তারা যদি সত্যি সকলকে অন্তর্ভুক্ত করতে চান, তাহলে তারা এরকম চ্যালেঞ্জের মধ্যে কিভাবে পড়ছে ভেবে দেখার বিষয়। এই জায়গাগুলোতে আমাদের ভেবে দেখার বিষয়, কেন
24-এর গণ অভ্যুত্থানকে আমি গণ অভ্যুত্থানই রাখি, কেন বিপ্লব রাখি না? বিপ্লব হবার সমূহ সম্ভাবনা এই গণ অভ্যুত্থানের মধ্যে ছিল। আমাদের জীবদ্দশায় দেখা আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময় ছিল 5ই আগস্ট আমাদের জীবদ্দশায়। হ্যাঁ, 70-এ আমি মাঠ করেছিলাম, ফলে 71 আমি দেখি না, সেই অর্থে আমি বলছি আমার জীবনের দেখা। হ্যাঁ, যদি 71-কে বলি তাহলে 71-কে আমি, কারণ 71-এর মধ্যে দিয়ে আপনি একটা দেশ এবং পরিচয় পেয়েছিলেন, কাজে 71-এর কোনো প্যারালাল নেই। কিন্তু তারপরে যদি কোনো মুহূর্তকে আমার সেলিব্রেট করতে হয় সেটা হচ্ছে 5ই আগস্ট। এই যে আমরা দলমতের মধ্যে উঠে সবাই মিলে দাঁড়ালাম, আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, হেজেমনির বিরুদ্ধে আমরা সবাই একসাথে দাঁড়ালাম, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এইখানে মনে রাখার বিষয় যে এই যে সময়টাতে আমরা একসাথে হলাম, কিন্তু আমাদের মধ্যে বিপ্লবের মধ্যে দিয়ে কোনো সরকার আমরা গঠন হতে দেখলাম না। আমরা এমনভাবে উপদেষ্টাদেরকে পেলাম যে উপদেষ্টাদেরকে আমরা অনেককে কিভাবে এরা পিপলের সাথে কানেক্টেড, দেশের কোথায় এদের অবদান আমরা জানি না, এমন এমন মানুষ উপদেষ্টা হয়ে আসবে। সেনাবাহিনী একটা ক্রুশাল রোল প্লে করবে। যদি এটা বিপ্লবী হতো তাহলে সেনাবাহিনীর সাথে ছাত্র নেতৃবৃন্দের বসে সরকার গঠন করবার কথা। যদি এটা বিপ্লবী হয়, বিপ্লব হলে সরকার হবে রাজপথ, সরকার গঠিত হতো রাজপথ। সেই মাহেন্দ্রক্ষণ 5ই আগস্টে ছিল, সেই বাস্তবতা 5ই আগস্টে ছিল, কিন্তু আমরা তো সেই পথে হাঁটি নাই। ছাত্র নেতৃত্বরা বড় বড় রাজনৈতিক দলগুলোকে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিল। আমাদের রাজনৈতিক নেতারা সেই মন দেন যে তারা জাতীয় সরকার গঠনের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। আজকে আমরা ছাত্র নেতৃত্বের দোষ দিই কথায় কথায়, তাদের হাজারটা দোষ আছে। তাদের মধ্যে কেউ কেউ করাপ্ট হবেন, কেউ কেউ লোভে পড়বেন। তারা তো রূপকথার রাজপুত্র নন, তারা তো রক্ত মাংসের মানুষ। তারা লোভে পড়বেন, তাদের মধ্যে সব বিরোধিতা থাকবে, যেমন আমাদের সবারই আছে। কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওই সময়, সেটা আমরা কি করে তুলতে চাই? কিন্তু এরা যখন জাতীয় সরকারের আহ্বান জানাবে, তখন কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো সেখানে সাড়া দেয়নি জাতীয় সরকার গঠনের প্রস্তাবে। ফলে কি হলো, এই ছাত্র নেতৃবৃন্দ বসলো গিয়ে সেনাবাহিনীর সাথে নেগোশিয়েট করল, এবং তার মধ্যে দিয়ে ডক্টর ইউনূসের সরকার গঠিত। এই সরকারকে আপনি কোনোভাবে বিপ্লবের ফসল করতে পারবেন না। সেই অর্থে বিপ্লব না, বিপ্লব হবার সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও এটা শেষ পর্যন্ত সমঝোতা, পর্দার নেপথ্যের সমঝোতা। আমরা কথায় কথায় বলি ডিপ স্টেট। আমরা কি জানি বাংলাদেশের সেনাবাহিনীর হাতে 600 মানুষ সেফটির জন্য গেছে, যাদের মধ্যে আওয়ামী লীগের অনেক মানুষজন আছে। তারা কোথায়? সেই সব রাঘবওয়ালরা কোথায় চলে গেল? আমরা কেউ সেনাবাহিনীকে প্রশ্ন করছি না। আমাদের তো এখন তো বাংলাদেশের সেইটাই সময় যে আমরা সেনাবাহিনীর দিকে চোখে চোখ রেখে, এখনো যদি আপনি সেনাবাহিনীকে প্রশ্ন না করতে পারেন, আপনি র্যাবকে প্রশ্ন করছেন যে র্যাব ক্ষমা চাইছে বাহিনী হিসেবে, আপনি আয়নাঘর নিয়ে, ডিজিএফআই নিয়ে কবে কথা বলবেন? যে ভয়ঙ্কর শেখ হাসিনার শাসন, যে ভয়ঙ্কর সার্ভেইলেন্সের ব্যবস্থা তৈরি করেছিল, এটা বাংলাদেশের কোন সামরিক শাসক এর আগে করতে পারে না। জিয়াউর রহমান মাত্র 3 বছর ক্ষমতায় ছিলেন, তো সামরিক বেসামরিক মিলায়। এরশাদ সাহেব ছিলেন লম্বা সময়। তাদের সময় জনগণের জীবনে এই পরিমাণ সার্ভেলেন্স হয়নি, যেই সার্ভেলেন্স শেখ হাসিনার সময় শুরু হয়েছে। আমরা ফোনে কথা বলার সময় আমরা ঘরে কোনো কনফিডেন্সিয়াল কথা বলার সময় ফোন অন্য ঘরে রেখে এসে নিচু স্বরে কথা বলতাম। আলোকচিত্রী শহীদুল আলম যখন গ্রেফতার হলেন, সেই রাতে, তারপরে যখন আমরা শহীদুলের বাসায় বসলাম, যখন আমরা বন্ধুরা একসাথে হতাম, কথা বলতে দিতাম, আমরা সবার ফোনগুলোকে নিয়ে দূরে একটা ঘরে রেখে এসে ফিস করে কথা বলতাম। জাহাঙ্গীরনগরে উন্নয়নের বাজেট ছিল 1400 কোটি টাকা, মানে বাজেট ছিল 300 কোটি টাকা। সেটাকে রাতারাতি গভর্নমেন্ট 1400 কোটি টাকা দিল। তার মানে এখান থেকে কন্ট্রাক্টরের কাছে যাবে, লুটপাট হবে, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা বর্গের সাথে যুক্ত মানুষেরা ভাগ পাবে। সেইখানে সেই সময়ের অস্বচ্ছতা নিয়ে কথা বলার দায় আমরা যারা আন্দোলন করেছিলাম, আমাদের ট্যাক্স ফাইল ঝুলিয়ে দেওয়া হলো, আমার ফোন ট্যাপ হলো, আমার টেলিফোন কনভারসেশন কোনো গোপন কনভারসেশন না, কোনো
কোনো মুখরোচক কনভারসেশন না। অধ্যাপক আনু মোহাম্মদের সাথে, জোনায়েদ সাকির সাথে এবং আমার এক সহকর্মীর সাথে, তিনজনের সাথে আমার 3টা কনভারসেশন ইউটিউবে ছেড়ে দেওয়া। আমি একটা ছাপোষা মাস্টার, আমাকে বাংলাদেশে প্রায় কেউ চেনে না, আমার ছাত্রছাত্রীরা বাদে আমাকে প্রায় কেউ চেনে না। আমার মধ্যে এই পরিমাণ সার্ভেলেন্স হচ্ছে। শেখ হাসিনা চলে গেছে, আপনি কি ভাবছেন যে এই সার্ভেলেন্সটা আমাদের থেকে চলে যাবে? যাবে, যদি আমরা চাওয়ানোর ব্যবস্থা করি, যদি আমরা প্রশ্ন তুলি, যদি আমরা কথা বলি, যদি আমরা আয়নাঘর নিয়ে কথা বলি ব্যক্তিগত পর্যায়ে না, আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল সেইখান থেকে না, এই ব্যবস্থা নিয়ে যদি আমরা প্রশ্ন না করি, তাহলে আমিও আগামীতে ক্ষমতা এসে এই আয়নাঘরটি ব্যবহার করি। আমিও আগামীতে ক্ষমতা এসে এই ফোন ট্যাপের এই যে পেগাসাস, এই টেকনোলজি, হ্যাঁ, ইসরায়েলের কাছ থেকে কেনা এই টেকনোলজি ব্যবহার করি। আমাদের কর্তব্য। এটা হচ্ছে সেই সময় বিপ্লব, কিন্তু এটা হচ্ছে সেই বৈপ্লবিক মুহূর্ত যখন আপনার এই ব্যবস্থাকে চোখে চোখে প্রশ্ন করতে পারেন। আমরা এতদিন পারি না, 15 বছরে পারি না। 15 বছরে আমরা নিজেদেরকে গিলে খেয়েছি, কিন্তু এখন তো আমাদের সেই প্রশ্ন করতে পারতে হবে। আমাদের প্রশ্ন করতে পারতে হবে যে কেন এখনো সাফারে গণহত্যা চালানো, যাত্রাবাড়িতে লাস্ট মোমেন্টে গণহত্যা চালানো পুলিশ তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। কেন শেখ হাসিনাকে এবং তার রাঘব বোয়ালদেরকে ধরা হয়নি? শেখ হাসিনাকে যদি ছেড়েও দেওয়া হয়, তার ইমিডিয়েট তার যে রাঘব বোয়ালরা ছিল, যারা দেশের মধ্যেই ছিল, যাদের কাউকে কাউকে এয়ারপোর্ট থেকে আটকানো হয়েছে, তারপরে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না, তারা চলে গেছে। এইটা কার নির্দেশিকা? এই প্রশ্ন আমরা কখনো করবো না। এই প্রশ্ন আমাদের এখন করতে হবে। শুধু শেখ হাসিনা তো না, শুধু আওয়ামী লীগ তো না, আমাদের তো প্রশ্ন করতে হবে কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা শেখ হাসিনার হাতকে খুব শক্তিশালী করেছিল। আমাদের প্রশ্ন করতে হবে কোন বিচারপতিরা শেখ হাসিনার হাতকে এরকম শক্তিশালী করেছিল। আমাদের প্রশ্ন করতে হবে কোন সামরিক কর্মকর্তা, কোন পুলিশ কর্মকর্তারা। আমাদের পুলিশ কর্মকর্তাদের নাম ধরেন জেনারেলের নাম আসবে, হ্যাঁ, ধরেন জেনারেল অমুক জেনারেল তমুক জেনারেলের নাম আসবে, কিন্তু যা আসছে না তা হচ্ছে আপনার আমার সহকর্মীরা, বিচারপতিরা, তারাও তো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে। তাদেরকে তো আমরা প্রশ্নের মধ্যে আনছি না। আমরা কবে আনবো তাদেরকে প্রশ্ন? এই বাংলাদেশ হচ্ছে অটোমেটিক্যালি কোনো কিছু ঘটবে না। ওই যে ডাইনি মরে গেছে, ডাইনির জাদু জাল, হ্যাঁ, জাদুর মায়া কেটে যাবে আর ফুল ফুটবে, পাখি গাইবে, এটা না। প্রতিটা পরিবর্তন আমাদেরকে হাতে ধরে করতে হবে। এই বাংলাদেশে যা আমরা ঘটাতে চাই তা আমাদেরকে হাতে ধরে ঘটাতে হবে, আমাদেরকে মাঠে এক করতে হবে। আপনারা মনে রাখবেন, 15 বছরের বাচ্চা মেয়ে আন্দোলনে যেতে চেয়েছে, মা যেতে দেয়নি, মা যেতে দেয়নি, মা যেতে দেয়নি। বিকালে সে পাস্তা রান্না বলে, গতকালকে শুনছিলাম, বিকালে সে পাস্তা রান্না বলে বাসায় হিসাবের আয়োজন হচ্ছে, নিচে গোলাগুলি শুরু হয়েছে। মেয়ে মোবাইল ফোন নিয়ে এসে ব্যালকনিতে এসে দেখে পুলিশ গুলি করছে, সে মোবাইল ফোনে ছবি তুলছে। পুলিশ তার দিকে তাকিয়ে গুলি করলো, কপাল থেকে এখান থেকে ঘিলু বের হয়ে গেল, মা সামনে। আমরা নিতে পারি না, এই পরিবারগুলোর কেমন না? এরপরে যদি বাংলাদেশ আবারও উল্টো পথে হাঁটে, তাদের সাথে আমরা কি করলাম? যাদের সন্তানরা চলে গেল তাদের সাথে আমরা কি করলাম? They deserve a right Bangladesh. আমরা কাউকে বিচারের আওতায় আনতে পারি না, আমরা আহতদেরকে ঠিকঠাক মতো চিকিৎসা দিতে পারি না, আমরা মরে যাওয়া মানুষদেরকে ন্যূনতম সম্মান দেখাতে পারি না। আমরা এখনো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বামপন্থী সেই পুরনো মারামারি চালিয়ে যাচ্ছে। কিন্তু এটা তো হওয়ার কথা না। আমি ভেবেই পাই না, আপনি আওয়ামী লীগের সমর্থক হতেই পারেন, কিন্তু কেমন করে এত মৃত্যু আপনাদেরকে স্পর্শ করেন আমি এটা ভেবে পাই না। আমার বন্ধু, আমার সহকর্মী, আমার কলিগ, হ্যাঁ, কিংবা আমার ধরুন আত্মীয় স্বজন যে আওয়ামী লীগের সমর্থক, আমি ভেবে পাই না যে তারা কি করে এত মৃত্যু দেখার পরে কি করে তাদের মনে হয় না যে যা ঘটেছে এটা অন্যায়। তারা কেবলই এর মধ্যে
ইসলামপন্থীদের ষড়যন্ত্র দেখতে পান। ইসলামপন্থীরা অবশ্যই ছিল, তারা এই দেশের মানুষ, তারা অবশ্যই ছিল, তার রাজনীতিকে আমি সমর্থন করি না, কিন্তু তারা ছিল রাজনৈতিক কারণে। আমরা তো শুনে এসছি সেই 2009 না সেই আপনার বিডিআর যখন ঘটল, আমরা তখনই শুনেছি যে এখানে ভারতের ইন্ধন আছে, ভারতের, হ্যাঁ আমরা শুনেছি এই আন্দোলনের সময় আমরা বারবার শুনেছি যে পুলিশরা নাকি বাংলায় কথা বলছিল, অন্য ভাষায় কথা বলছে। আমরা কবে এগুলো নিয়ে গবেষণা করব? শেখ হাসিনার সময় আপনি খেলাফত নিয়ে, হেফাজত নিয়ে গবেষণা করতে পারেননি, শাপলা চত্বর নিয়ে গবেষণা করতে পারেননি, আপনি বিডিআর নিয়ে গবেষণা করতে পারেননি। এবার তো আপনাকে করতে হবে। আপনি শুধু ওই বস্তির মানুষের স্বাস্থ্য আর এই নিয়ে নির্বিজ্ঞান করবেন? আপনার নির্বিজ্ঞানের তো বড় কাজ হচ্ছে এগুলো। আপনার সমাজে এত বড় ঘটনা ঘটে গেছে, নির্বিজ্ঞান হিসেবে আপনার দায়িত্ব জ্ঞান। দেখুন, আমার এক বন্ধু দীর্ঘদিন বামপন্থী রাজনীতি করেছে, ছাত্র জীবন, এরপরে চাকরি বাকরি করছে, আমার মতে মাস্টারি করে। সে কথাটা শুনে আমাকে বলছিল যে আমরা কখনোই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে বিকল্প কাউকে সেকুলারিজমের লক্ষ্য হিসেবে আওয়ামী লীগের বাইরে কাউকে ভাবনি। আমরা ভেবেছি যে বিএনপি কোনো রাজনৈতিক দল না, আমরা ভেবেছি বিএনপি হচ্ছে সামরিক বাহিনীর হাত থেকে এসে আমরা শুধু আওয়ামী লীগকে শক্তিশালী করেছি। করতে করতে আওয়ামী লীগকে আমরা এমন ভাবে ভারসাম্যহীন ভাবে শক্তিশালী করেছি। কালচারাল এলিটদের কথা আমরা বলছি, আমরা কালচারাল এলিট যারা, কালচারাল এলিটের অংশ আমরা যারা, আমরা আওয়ামী লীগকে যেরকম ভাবে শক্তিশালী করে তুলেছি, আজকে বাংলাদেশের পরিণতির জন্য আমরা দায়ী। সেই দায় আমাদেরকে নিতে হবে, নিতে হবে। এবং আপনি আর সব ভুলে যান। 5ই আগস্ট, এই 5ই মেতে হেফাজতের পরে, যখন হেফাজতের রাতে যখন নির্বিচারে সাউন্ড গ্রেনেড, গোলাগুলি ইত্যাদি করে যখন হেফাজতের কর্মীদেরকে মতিঝিল থেকে উঠিয়ে দেওয়া হয়, পরের দিন সকালবেলা সেই রাস্তা ধুতে হয়েছিল জলকামান দিয়ে। জলকামান দিয়ে যদি রাস্তা ধুতে হয় তাহলে কি পরিমাণ ক্যাজুয়ালিটি ওই রাত্রে হয়েছিল? ওখানে কারা ছিল? মাদ্রাসার বাচ্চা, 9, 10, 12, 13 বছরের বাচ্চা। আমরা স্বস্তি পেয়েছিলাম যে মোল্লারা আমাদের সাজানো বাগানকে নষ্ট করতে পারলো না, ঢাকা শহর রক্ষা পেয়ে গেল, মোল্লাদের দখলে গেল। কিন্তু একটা কষ্ট হোয়াট, আপনার দেশের মানুষ এতটুকু বাচ্চা, তাদের বাচ্চা। ওই সময় আমরা যা আওয়ামী লীগের ব্যাপারে চোখ বন্ধ করে থেকেছি, ক্রিটিক্যাল। আজকের বাংলাদেশের এই পরিণতির দায় আমাদের সবাই করতে হবে। আমি মনে করি আজকে এখন খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি। নিরাশ হবার কিছু নাই। 15 বছরের সেই আমি নিজের একটা গল্প বলি, যে বললাম না 2004-এ আমি হুইল চেয়ারে ছিলাম, 1 বছর হুইল চেয়ারে ছিলাম। যেদিন আমি প্রথম হুইল চেয়ারে বসে আমি ভাবছিলাম যে হঠাৎ করে হুইল চেয়ারে বসে পড়েছি, কবে আমি সুস্থ হবো? 2 সপ্তাহ, 1 মাস? আমি ভেবেছি যেদিন আমি সুস্থ হবো সেদিন আমি হাঁটতে থাকবো। বাস্তবতা ছিল 1 বছর পরে আমি একটু করে হাঁটতে পারি। হাঁটতে গিয়ে আমি অজস্রবার পড়ে যেতাম, ঠিক বাচ্চারা যেরকম করে পড়ে যায়। কিন্তু বাচ্চার পড়ে যাওয়ার, বড় বয়সের পড়ে যাওয়ার তো পার্থক্য আছে। আমি এদিকে কেটে যেত, ওদিকে কেটে যেত, বড় বড় জখম হয়ে যেত, হাঁটুতে জখম হতো। এই করে করে আমি হাঁটতে শিখেছিলাম। 15 বছর একটা শাসন আপনার দেশে ছিল, একটা ভয়ঙ্কর শাসন আপনার দেশে ছিল। আপনি কেমন করে ভাবছেন যে 15 মাসে এটা ঠিক হয়ে যাবে? আমার এক বন্ধু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া, উনি বলেছিলেন আমাকে যে ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়নের আসতে 10টা বছর লেগেছে। আমরা কেন ভাবছি যে এই নেতৃত্বই, এখনকার নেতৃত্বই সব ঠিক করে ফেলবে? আমরা কেন ভাবছি যে মির্জা ফখরুল কিংবা ডক্টর শফিকুল কিংবা এই ছাত্র নেতা, এই মাহফুজ, হ্যাঁ, এরাই সব ঠিক করে ফেলবে? হয়তো আরো একটা জেনারেশন, হয়তো আরো অনেকদিন। কারণ যেভাবে, এবং 15 বছর শুধু না, 15 বছর বললে একটু অন্যায় করা হয়। বাংলাদেশ তৈরি হয়েছিল 50 বছর, 50 বছরের বেশি। এই 50 বছরে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান তৈরি করা হয় না, বিশ্বাস করেন। আওয়ামী লীগের আমলে আপনারা বিভৎসতম, নগ্নতম, নির্লজ্জতম, অশ্লীলতম দলীয়করণ দেখেছেন। কিন্তু তার আগের 35টা বছরে বাংলাদেশে কোনো দলীয়করণের বাইরে কিছু হয়নি। কোনো প্রতিষ্ঠান কি কত কাজ করে।
তাহলে আপনি কেন ভাবছেন যে শেখ হাসিনা চলে যাবে, ডাইনিগুড়ি মরে যাবে, আর সবাই জেগে উঠবে, গান গাইবে, ফুল ফুটবে? হবে না। আমাদের অনেক কাজ করতে হবে। 15 বছরে যা হয়েছে, গত 35 বছরে যা হয়েছে, আমাদেরকে একটা জেনারেশন, 2টা জেনারেশন, এবং তার জন্য দূর থেকে বসে ফেসবুকে গালি দিয়ে লাভ নাই। আমাদের সত্যি সত্যি কাজ করতে হবে। আমাদের সত্যি সত্যি এই দাবিটা করতে হবে যে কেন এখন হত্যার সাথে, গণহত্যার সাথে সংশ্লিষ্ট মানুষদেরকে আমরা বিচারের আওতায় আনছি না। এই দাবি আমাদেরকে করতেই হবে। কেন আমরা সত্যিকার অর্থে একটা ইনক্লুসিভিটি তৈরি করতে পারছি না? কেন আমরা বহুত্বের রাজনীতিকে প্রমোট করছি না? কেন আমরা আহতদের চিকিৎসা, ন্যূনতম চিকিৎসা, সেটা আমরা নিশ্চিত করতে পারছি না? আমাদের আত্মতৃপ্তির কিছু নাই, আমাদের হতাশার কিছু নাই। হতাশা এই কারণে হবেন না কারণ মাথার উপর থেকে জগতের পাথরটা আপনারাই নামিয়েছেন, আমরাই নামিয়েছি, যে যতটুকুই করি। শেখ হাসিনা যে গেছে, আপনি চেয়েছেন বলে গেছে, আমরা চেয়েছি বলে গেছে। এত বড় অসম্ভব, অসাধ্য যদি সাধন হয়ে থাকে, আরো অনেক কিছুই সম্ভব। কিন্তু শুধু তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে রাতারাতি হবার কিছু নাই। উই নিড টু টেক টাইম। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন।